তেহরান সহ বেশ কয়েকটি শহরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ সকালে এসব হামলা চালানো হয়। ইরানের গণমাধ্যম বলছে তেহরান ছাড়াও ইস্পাহান, কুওম, কারাচ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হবে। দাবি করেন, তেহরানের সাথে চুক্তি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলোচনায় খুশি হননি তিনি। বলেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র রাখতে পারবে না। এ হামলার পর বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, কড়া জবাব দেয়া হবে। এদিকে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব বিমানবন্দর ও আকাশসীমা। যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারিতে নতুন করে আলোচনা শুরু করে, এর মধ্যেই এ হামলা চালানো হলো। A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. For 47 years, the Iranian regime has chanted death to America and waged an unending campaign of bloodshed and mass murder, targeting the United States, our troops, and the innocent people in many, many countries. এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। পারভেজ করিম আব্বাসী, চ্যানেল 24-এ আরও একবার স্বাগত আপনাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই হামলাটার ব্যাপারে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল যে হামলাটি হবে, হয়েও গেল। তো এটি কি ধরনের মোড় নিতে পারে? ইরানের প্রতিক্রিয়াটা কি রকম হতে পারে? জি, আজকে এই কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলে আমি একটার দিকে যখন কথা বলছিলাম, তখন তো এত খবর আসে নাই। তো আমি বলেছিলাম, আপনার মনে আছে, যে আমার মনে হচ্ছে যে ইসরায়েল যেহেতু এখানে আক্রমণটা করেছে, তাহলে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সমর্থন আছে এবং যুক্তরাষ্ট্রের কোঅর্ডিনেশন করে। এবং এখনই দেখুন যে আধা ঘন্টার মধ্যে খবরটা আসলো যে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বললেন যে যুক্তরাষ্ট্র এখন সরাসরি হচ্ছে কমব্যাট অপারেশনে ইনভলভ আছে। এখন আমাদের এই যুদ্ধের এটা যুদ্ধই বলা যায়। এই যুদ্ধ শুরু হওয়ার আগে নেগোসিয়েশন চলছিল, সমঝোতা চলার চেষ্টা করছিল সুইজারল্যান্ডের জেনিভাতে ইরান এবং হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং ওমান হচ্ছে দুতিয়ালি করছিল মাঝখানে। এবং যুক্তরাষ্ট্রের এখানে যে স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে জামাতা জারেড কুশনার, তারাও ছিলেন। কিন্তু তারা দুজনই হচ্ছে অত্যন্ত ইসরায়েল পন্থী। সুতরাং তাদেরকে যখন স্পেশাল ইনভয় হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, তখনই বোঝা যাচ্ছিল যে এই সমঝোতাতে না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং সমঝোতার যে ডেডলকটা যেটা হয়েছিল, যে ইসরায়েল যে এখানে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে তার পাওয়ার জেনারেশনের জন্য, বিদ্যুতের জন্য, বিদ্যুতের এখানে জ্বালানি সরবরাহের জন্য, এটা যুক্তরাষ্ট্রের এটার জন্য যে ইউরেনিয়ামটা দরকার ছিল, সেই ইউরেনিয়ামটা যুক্তরাষ্ট্র বিশ্বাস করছে না যে এটা হচ্ছে শুধু জ্বালানির জন্য সরবরাহ করার জন্য, মানে এটা বলছে এটা দিয়ে হচ্ছে ওয়েপন্স করা যায়, বা নিউক্লিয়ার ওয়েপন্স নেপাল ইরান হচ্ছে অ্যাকোয়ার করতে পারে। এবং এটার জন্য হচ্ছে ইনরিচ ইউরেনিয়াম যেটা ছিল, এই স্টক পাইলটাকে পুরোপুরি হ্যান্ড ওভার করতে বলছিল হচ্ছে ইরানকে। এবং তার সাথে সাথে আরো যেটা মরার পর খাড়া দেওয়া হয়েছে, যে ব্যালিস্টিক মিসাইল যেটা আছে, এবং ইরানের প্রচুর এখানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলস আছে। এবং ডিসেম্বর 2025-এ রাশিয়ার সাথে হচ্ছে স্টেট অফ দ্য আর্ট মিসাইলস একটা এগ্রিমেন্ট করেছে, ওগুলোকে হ্যান্ড ওভার করতে বলেছিল। এবং অনেকে মনে করছে যে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ইসরায়েলে, যে এখানে যেহেতু এখানে জিও স্ট্র্যাটেজিক এবং এখানে আঞ্চলিক নিরাপত্তার যে হুমকি হিসাবে ইরানের রেজিমটাকে দেখে, তার জন্য হচ্ছে যে ইসরায়েলের প্রেশারটা আরো বেশি ছিল যুক্তরাষ্ট্রের উপর। তার জন্য এই কোঅর্ডিনেটেড আক্রমণটা করা হয়েছে। এবং ইসরায়েল যেখানে এখন ওদের যেখানে আইআরজিসি, আপনার এখানে যে ওদের যে প্রিমিয়ার যে এখানে ওদের মিলিশিয়া ইউনিট, ওরা বলেছে হচ্ছে এখানে কোঅর্ডিনেটেড অ্যাটাক করা হবে এটাকে রিপেল করার জন্য। কিন্তু সামনে আমরা যেটা দেখছি, যেহেতু আপনার এখানে যে এত বড় যে ইউএস এখানে মিলিটারি প্রেজেন্স বিল্ড আপ হয়েছে, আপনার এখানে এয়ার স্ট্রাইক গ্রুপ যেগুলোকে নিয়ে আসা হয়েছে, আপনার
এব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড, তার সাথে সাথে হচ্ছে যে প্রায় 100টা অত্যাধুনিক এখানে প্লেন নিয়ে আসা হচ্ছে, F-35, F-22 র্যাপটর, F-16। তার মানে যুক্তরাষ্ট্র এখন চাইছে যে পুরোপুরি হচ্ছে যে ইরানের যে এখানে আপনার ইস্ফাহানের যেখানে ওদের যে নিউক্লিয়ার জেনারেশন সেন্টার আছে বা নিউক্লিয়ার প্ল্যান্ট আছে, বা আপনার ইস্ফাহানের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট আছে, পুরোপুরি ধ্বংস করা এবং রেজিম চেঞ্জ করা। এবং এটার সাথে একটা সম্পৃক্ততা আছে। প্রথমে আমরা দেখলাম ভেনিজুয়েলাতে হচ্ছে যে আপনার নিকোলা মাদুরো রেজিমটাকে এইভাবে হচ্ছে সরাসরি এটাকে হচ্ছে যে অভ্যুত্থান করা এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসা। এবং ভেনিজুয়েলার পরে যে আরেকটা যে স্ট্র্যাটেজিক হুমকি ছিল ইরান, এটাকে হচ্ছে যুক্তরাষ্ট্র এটাকে হচ্ছে পথে কাটাকে দূর করতে চাচ্ছে। এবং এটার সাথে বিনামিয়ান নেতানিয়াহুরও হচ্ছে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার, তার যথেষ্ট সমর্থন আছে। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন যেটা করছে, যেটা আগেও বলেছি, ইরানে একটা রেজিম চেঞ্জ করতে চাচ্ছে, ওদের সরকারের পতন করতে চাচ্ছে। এবং ওরা যেহেতু ইরানে এখন হচ্ছে বিদ্যমান হচ্ছে একটা একটা বিপ্লবের মতো 7,000 ইরানি এখানে নিহত হয়েছে ইরানি সরকারের হাতে, তো ইরানের ভিতরেও কিন্তু ইরানি সরকার চাপে আছে। তো ইরান কিন্তু এখন সমঝোতা করার মতো অবস্থায় নাই। ওরা চেষ্টা করবে অল আউট স্ট্রাইক করার জন্য। ওদের মিসাইল দিয়ে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের উপরে বা যুক্তরাষ্ট্রের যেখানে ঘাঁটি আছে, যেমন আলুদায় ঘাঁটি আছে কাতারে বা সৌদি আরবে, ওইগুলোতে আক্রমণ করার চেষ্টা করবে। এবং ইসরায়েল এবং ইরান দুইজনই হচ্ছে এখন তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। এবং ইসরায়েল এবং ইরান দুইটাতেই হচ্ছে এখন হচ্ছে একটা পার্মানেন্ট ইমার্জেন্সি ঘোষণা করা হচ্ছে। তার মানে এটা ধারণা করা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান একজন আরেকজনের উপর এখানে হামলা করবে। এবং ইরানদের যে প্রক্সি মিলিশিয়া গুলো আছে, যদিও বা ওরা এখন দুর্বল হয়ে গেছে, ইরাকে আছে খাতিবে হিজবুল্লাহ, লেবাননে হিজবুল্লাহ আছে, তারপর হচ্ছে হামাস আছে হচ্ছে প্যালেস্টাইনে, হুতিরা আছে ইয়েমেনে, তাদেরকে দিয়ে হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স করে হচ্ছে পুরো হরমুজ প্রণালী যেটা আছে সেটার উপর হচ্ছে ইসরায়েল হচ্ছে ইরানের উপর এটা আক্রমণ করতে পারে। হরমুজ প্রণালীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওখান থেকে হচ্ছে বিশ্বের হচ্ছে 20 থেকে 25, যদি একদিনও যদি এখানে সাপ্লাইটা বন্ধ থাকে, তাহলে বিশ্বে তেলের যে দাম যেটা আছে এবং গ্যাসের যে দামটা আছে, এই জ্বালানিগুলোর মূল্য কিন্তু এখানে চরম ভাবে বেড়ে যেতে পারে। এবং তখন পুরো বিশ্বে কিন্তু আবার অর্থনৈতিক এখানে ডামাডোল দেখা যেতে পারে। ইরান হয়তো বা এটাই করবে। পারভেজ করিম, আপনার কাছে একটু এই সূত্র ধরে জানতে চাই, আপনি কি মনে করছেন যে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রথমত আমি বলছি যে আমি আগে যে আলোচনাটা এই জন্যই করলাম যে ইরান কিন্তু বসে থাকবে না। কারণ ইরানের এখন হচ্ছে যে ইরানের সরকারটা এখন হচ্ছে ওদের হচ্ছে এক্সিস্টেন্সের এখানে একটা হুমকি স্বরূপ। তো ওরা যখন ইসরায়েলের উপর আক্রমণ করবে, কাতারের উপর আক্রমণ করবে, বা হচ্ছে যে অন্যান্য জায়গায় তাদের মিলিশিয়ার আক্রমণ করবে, অন্যান্য দেশের একটা জড়ানোর সম্ভাবনা আছে। যদিও বা সৌদি আরেবিয়া এবং তুরস্ক এখানে মধ্যপ্রাচ্যে কনফ্লিক্টটা চাইছে না, কিন্তু যুক্তরাষ্ট্র যেখানে সরাসরি সম্পৃক্ত, ইরান কিন্তু পাল্টা মেজার নিবে। এবং পুরা মধ্যপ্রাচ্যে কিন্তু অনেক জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি আছে। এবং ইরান এটা ওয়ারটাকে এসকেলেট করতে চাইবে, যাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশরা যুক্তরাষ্ট্রের উপর চাপ দেয়, যাতে এই যুদ্ধটা তাড়াতাড়ি থামানোর জন্য। তো এই 24 ঘন্টা বলে দিবে যুদ্ধের গতি প্রকৃতির পথটা কোন দিকে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এত সহজে থামবে, যতক্ষণ না ইরানের রেজিমটা এখানে ওরা বদল করতে পারে। রয়টার্সে ইরানি এক কর্মকর্তা বলেছেন যে তারা কড়া জবাব দেবে এটার। ইরানে গত 2-2.5 মাস থেকে একটা আনরেস্ট সিচুয়েশন চলছে নিজেদের অভ্যন্তরীণ, এবং এখন এর আগেও একটা হামলা হয়েছে ইরান ইসরায়েল। এই মুহূর্তে ইরানের এই অবস্থায় আছে কিনা যে তারা কড়া জবাব দেবে, আপনি কি মনে করছেন? আমার মনে হচ্ছে ইরান কিছুটা হলেও তাদের মানে শক্তি বাঁচিয়ে রেখেছিল, যে এখানে হচ্ছে ওরা কাউন্টার রিটালিয়েশন করার জন্য। এবং ইরান যদি এখানে শক্তভাবে এটা প্রতিহত করতে পারে, তাহলে ওদের হয়তো ঘরোয়া সমর্থনটা বাড়াতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে যে জনসমর্থন ওরা অনেক বেশি পাবে, কেন জুন জুলাই মাসে আগের বছরে কিন্তু একটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু একটা আক্রমণ করেছে। এবং স্যাংশনস এর জন্য কিন্তু অনেক অর্থনৈতিক দুর্ভোগ কিন্তু এখানে ইরানিয়ান জনগণরা ভোগ করছে। তো কতক্ষণ পর্যন্ত ওরা হচ্ছে সমর্থন করবে ইরানের সরকারকে আমার বলা যাচ্ছে না। ইরানের যথেষ্ট হচ্ছে যে এখন হচ্ছে যে মিলিটারি ক্ষমতাটা ডিমিনিশড হয়েছে বিগত 1 বছরের এই কনফ্লিক্টের জন্য। তো ইরান এখন একটা সুবিধাজনক অবস্থায় নাই। কিন্তু হ্যাঁ, ওরা যদি মরিয়া হয়ে যায়, ওদের পিঠটা যদি দেওয়ালে লেগে যায়, তাহলে ওরা হচ্ছে যে যাওয়ার আগে ওরা যথেষ্ট ড্যামেজ করতে পারে এখানে এই মধ্যপ্রাচ্যের যত আপনার এনার্জি ইনস্টলেশন গুলো আছে।
পারভেজ করিম, এই দুপুর 1টার আলোচনায় আপনি বলছিলেন যে একটা ইসরায়েল সম্প্রসারণ ঘটাতে চায়। আপনি এখন বললেন যে রেজিম চেঞ্জটা উদ্দেশ্য। তো সব মিলিয়ে আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন ভবিষ্যতের? আমি যদি এইবারে যদি কোনো মনে করেন যে যদি এখানে একটা মিরাকেল হয়, তাহলে হয়তো বা এই যুদ্ধটা অল্পর জন্য থেমে যাবে। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র অলরেডি এটা প্ল্যান করে নিয়েছে যে আগের যে ইরানের রাজা ছিল, শেষ রাজা রেজা শাহ পাহলভির ছেলে, উনারও নাম রেজা শাহ, তাকে হয়তো বা ইরানে ইন্টারিম গভর্নমেন্টের লিডার হিসেবে দেখতে চায়। ওটা হতে পারে রেজিম চেঞ্জের পরে। তা আজ নাই কাল ইরানের হচ্ছে আবার ইসরায়েলের সাথে হচ্ছে তার হচ্ছে সহানুভূতি অনেক বেশি আছে, সম্পর্ক ভালো আছে, এবং ইসরায়েল কিন্তু চাইছেই যে তার হচ্ছে যে রাজনৈতিক যে ইনফ্লুয়েন্সটা বলুন বা হচ্ছে যে তার মিলিটারি ইনফ্লুয়েন্সটা বলুন, পুরো মধ্যপ্রাচ্যে এটাকে এক্সটেন্ড করার জন্য। এবং ইসরায়েলের যে এখানে সম্প্রসারণ করার যে এখানে একটা আগ্রাসী মনোভাব, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে যেমন সৌদি আরেবিয়া বা কাতার বা তুরস্ক বা এমনকি ওমান, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট উদ্যোগ কিন্তু এখানে এখানে এটা এখন দেখা যাচ্ছে। তো ইসরায়েলে কিন্তু ইরানকে এতকাল কিন্তু মধ্যপ্রাচ্যের সকল সুন্নি দেশগুলোর মধ্যে একটা একতা ছিল যে ইরানকে রুখতে হবে। কিন্তু ইরানে যদি রেজিম চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ইসরায়েলের মানে একচেটিয়া এখানে শাসন বা হচ্ছে মস্তানি কতগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলো মেনে নিবে, এটা হচ্ছে প্রশ্নের ব্যাপার। জনাব পারভেজ করিম, আপনাকে ধন্যবাদ চ্যানেল 24 এর সাথে যুক্ত হবার জন্য।